1997 সালে আমি যখন বইটা লিখছি, এখনকার বাজারের অবস্থা আর 5 বছর আগের অবস্থা সম্পূর্ণ বিপরীত। ফিনিক্সের রিয়েল এস্টেটের বাজারকে ইউএস হিংসা করে। $60,000 যে বাড়িগুলো আমরা বিক্রি করেছিলাম, সেগুলোর মূল্য দাঁড়িয়েছে এখন $1,10,000। কিছু নিষ্ক্রিয় সমাপ্তির সুযোগ এখনও রয়েছে, কিন্তু বাহিরে বের হয়ে এগুলোকে খুঁজে বের করতে আমাকে মূল্যবান সম্পদ ব্যয় করতে হবে। সময় এখন আমার কাছে মূল্যবান সম্পদ, আর এ ধরনের সুযোগগুলো এখন অল্পই বাকি আছে। কিন্তু আজকাল হাজার হাজার ক্রেতারা এগুলোকে হন্যে হয়ে খুঁজছে, তবে অবশিষ্ট আছে অল্পই, যা আর্থিক লাভের মুখ দেখাতে পারে। বাজার এখন বদলে গেছে। সম্পত্তির সারিতে যুক্ত করতে হলে গতি পরিবর্তন করার ও অন্য সুযোগ সুবিধার সন্ধান করার এখনই উপযুক্ত সময়। আপনি এখানে এটা করতে পারবেন না, এটা আইন বিরোধী, আপনি মিথ্যা বলছেন। এই মন্তব্যগুলো খুব বেশি বেশি শুনি। আপনি কি আমাকে দেখিয়ে দিতে পারেন যে এটা কিভাবে করতে হয়? এমন বক্তব্য খুব কমই শুনি। অঙ্কটা খুব সহজ, এতে আপনার বীজগণিত বা গণনা প্রণালী জানার প্রয়োজন পড়বে না। আমাকে বেশি লিখতে হয় না, কারণ এসক্রো কোম্পানি আইনসম্মত লেনদেন এবং পরিশোধের ব্যাপারগুলো দেখাশোনা করে থাকে। আমাকে ছাদ মেরামত করে দিতে হয় না, অথবা টয়লেট সংযুক্ত করে দিতে হয় না, কারণ এটা তাদের বাড়ি বলে এইসব কাজ বাড়ির মালিক নিজে করেন। মাঝে মধ্যে কেউ কেউ সময় মতো টাকা দেয় না, কিন্তু সেটা তো আরো মজার ব্যাপার, কারণ তখন দেরি করার জন্য আলাদা টাকা নেওয়া যায়, অথবা তারা যদি বাড়ি নিতে না চান তাহলে আবার অন্যত্র বিক্রি করা যায়। আইনভাবে তখন ব্যাপারটাকে সামাল দেওয়া হয়। আপনার এলাকায় এটি কাজ নাও করতে পারে, সেখানে বাজারের অবস্থা হয়তো ভিন্ন, কিন্তু এই উদাহরণটা দেখিয়ে দেয় একটি সাধারণ আর্থিক প্রক্রিয়া কিভাবে অল্প টাকায় ও অল্প ঝুঁকিতে শত শত হাজার হাজার ডলার বানাতে পারে। এই উদাহরণটা থেকে বোঝা যায় যে টাকা হলো শুধুমাত্র একটি চুক্তিপত্র। হাই স্কুল পাশ করা যে কোনো কেউ এটা করতে পারবে, তবুও অনেকেই করতে পারে না। অধিকাংশরাই গড়পড়তা মানে সেই উপদেশ শোনে, কঠোর পরিশ্রম করো এবং টাকা সঞ্চয় করো। মাত্র 30 ঘন্টা কাজ করে সম্পত্তির সারিতে আনুমানিক $1,90,000 যুক্ত করা, তাও আবার কোনো ট্যাক্স পরিশোধ না করে। কোনটা আপনার কাছে শক্ত শোনাচ্ছে? কঠোর পরিশ্রম করে উপার্জন করবেন, 50% ট্যাক্স দেবেন, তারপর যা অবশিষ্ট থাকে তা সঞ্চয় করবেন, আবার সঞ্চিত টাকার লাভের ওপরও 5% হারে ট্যাক্স দেবেন, অথবা আপনার আর্থিক বুদ্ধিমত্তার উন্নয়নের জন্য সময় ব্যয় করবেন এবং আপনার মস্তিষ্কের ক্ষমতা ও সম্পত্তির সারি সাজাতে থাকবেন। কোনটা আপনার কাছে ভালো মনে হয়? এর সাথে সময়ের ব্যাপারটাও ভাবুন, কারণ সময় আপনার মহান সম্পত্তিগুলোর মধ্যে একটি। ওপরের 1 নং বিকল্পটাকে ব্যবহার করে $1,90,000 সঞ্চয়ের কথা ভেবে দেখুন, তা করতে কত সময় লাগবে। এখন হয়তো আপনি বুঝতে পেরেছেন কেন আমি নীরবে মাথা নাড়াই যখন আমি শুনি পিতামাতারা বলেন আপনার সন্তান স্কুলে অনেক ভালো করছে এবং ভালো শিক্ষা গ্রহণ করছে। হয়তো এটা ভালো, কিন্তু এটা কি পর্যাপ্ত? আমি জানি ওপরে যা উল্লেখ করা হয়েছে তা বিনিয়োগের একটি ছোট কৌশল মাত্র। কিভাবে ছোট থেকে বড় হওয়া যায় তা বোঝানোর জন্য এইসব বলা হয়েছে। আবার আমার সফলতা কিন্তু একটি মজবুত আর্থিক ভিতের গুরুত্বেও প্রকাশ ঘটায়, যার শুরুটা হয় সুদৃঢ় আর্থিক শিক্ষার মাধ্যমে। আমি আগেই বলেছিলাম, তবুও আমি পুনরায় বলছি, আর্থিক বুদ্ধিমত্তা গঠিত হয় 4টি প্রধান টেকনিক্যাল দক্ষতা নিয়ে। 1. আর্থিক সাক্ষরতা, সংখ্যাগুলো পড়তে পারার সামর্থ্য। 2. বিনিয়োগের কৌশলগুলো, টাকা থেকে টাকা বানানোর বিজ্ঞান। 3. বাজার, সরবরাহ এবং চাহিদা। আলেকজান্ডার গ্রাহাম বেল এমন একটা বাজার দিয়েছিলেন যা আমি চেয়েছিলাম। বিল গেটসও এরকমই করেছিলেন। $75,000 একটা বাড়ি $60,000 বিক্রি করা হয়েছিল, যাতে খরচ হয়েছিল $20,000। এটা ছিল বাজার কর্তৃক সৃষ্টি হওয়া একটা সুযোগ ধরে রাখার ফল। কেউ কিনছিল এবং কেউ বিক্রি করছিল। 4. আইন, হিসাব নিকাশ, কর্পোরেট এবং রাষ্ট্র ও জাতীয় বিধিবিধান সম্পর্কে অবগত থাকা। আইন কানুনের মধ্যে থেকে ভূমিকা পালন করার জন্য আমি সুপারিশ করে থাকি।
ছোট বাড়ি কেনার মাধ্যমে বড় অ্যাপার্টমেন্ট, কোম্পানি, স্টক, চুক্তিপত্র, মিউচুয়াল ফান্ড, মূল্যবান ধাতু, বেসবল কার্ড বা অন্য যে কোনো কিছুর মাধ্যমে ধন লাভের চেষ্টায় সফল হতে হলে এই দক্ষতাগুলোর মিশ্রণে গঠিত মৌলিক ভিতের প্রয়োজন রয়েছে। 1996 সালের দিকে রিয়েল এস্টেটের বাজার পুনরায় জমজমাট হয়েছিল এবং প্রত্যেকেই এতে ঝুঁকে পড়েছিল। স্টক মার্কেটের তৎপরতাও বেড়ে গিয়েছিল এবং প্রত্যেকে জড়িত হয়ে পড়েছিল। ইউএসের আর্থিক অবস্থা ঘুরে দাঁড়িয়েছিল। 1996-এ আমি বিক্রি করতে শুরু করেছিলাম এবং এখন আমি পেরু, নরওয়ে, মালয়েশিয়া ও ফিলিপিন্সে ঘুরে বেড়াচ্ছি। বিনিয়োগের ক্ষেত্রে পরিবর্তন এলো। রিয়েল এস্টেট মার্কেটে আমরা কেনা থেকে বিরত থাকলাম। এখন আমি আমার সম্পত্তির সারির ভেতরে যে মূল্য বৃদ্ধি হচ্ছে শুধু তা খেয়াল করি। সম্ভবত এ বছরের শেষের দিকে তা বিক্রি করা শুরু করব। কিছু আইন পরিবর্তন হওয়ার অপেক্ষায় আছি। কংগ্রেসে হয়তো পাশও হয়ে যাবে। আমি ধারণা করছি ওই 6টা বাড়ির মধ্যে কয়েকটা বিক্রি করে দিতে শুরু করব এবং $40,000 চুক্তিপত্রগুলোকে ক্যাশ করব। আমার অ্যাকাউন্টেন্টকে ফোন করা প্রয়োজন যেন তিনি ক্যাশ করার জন্য প্রস্তুত থাকেন এবং একে সুরক্ষিত রাখার পথ খোঁজেন। যে ব্যাপারটা আমি বলতে চেয়েছি তা হলো যে বিনিয়োগে আসা যাওয়া করতে থাকে, বাজার ওঠানামা করতে থাকে, অর্থনীতি উন্নতি করবে আবার ধ্বংস হবে। এই জগৎ সংসার সারা জীবন ধরে প্রত্যেক দিন আপনাকে সুযোগের হাত বাড়িয়ে দেবে। তবে প্রায়শই আমরা সেগুলোকে দেখতে ব্যর্থ হই, কিন্তু সেগুলো আছে ঠিকই। পৃথিবী ও প্রযুক্তি যতই বদলাতে থাকবে সুযোগগুলো ততই আপনাকে সমর্থন দেবে যেন প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত আপনি ও আপনার পরিবার আর্থিকভাবে নিরাপদে থাকতে পারেন। তাহলে আপনি কেন আপনার আর্থিক বুদ্ধিমত্তা বাড়ানোর জন্য কষ্ট পোহাবেন? আমি আবারও বলছি, এর উত্তর শুধু আপনি দিতে পারেন। আমি শুধু জানি আমি কেন আমার নিজের শিক্ষা ও বুদ্ধিমত্তার উন্নয়ন করে যাচ্ছি। আমি করি কারণ আমি জানি পরিবর্তন আসন্ন। আমি পুরনোকে ধরে রাখার চেয়ে পরিবর্তনকে স্বাগত জানাবো। আমি জানি তখন বাজারের প্রসার ঘটবে এবং ভেঙে পড়বে। আমি প্রতিনিয়ত আমার বুদ্ধিমত্তার উন্নতি করে যেতে চাই, কারণ একবার বাজার পরিবর্তনের সময় কিছু লোক চাকরির জন্য হাঁটু গেড়ে প্রার্থনা করতে থাকবে। এরই মধ্যে অন্যরা সেই লেবুগুলো গ্রহণ করে নেবে যা জীবন তাদেরকে দিয়েছে এবং তারা এগুলোকে কোটিতে রূপান্তর করে ফেলেছে। আমরা সবাই কখনো না কখনো এইরকম লেবু পেয়ে থাকি। তাহলে এই হলো আর্থিক বুদ্ধিমত্তা। আমি কিভাবে লেবুগুলোকে কোটিতে রূপান্তর করেছিলাম সেই প্রসঙ্গে আমাকে প্রায় জিজ্ঞেস করা হয়। আমার ব্যক্তিগত বিনিয়োগগুলোর বেশি বেশি উদাহরণ দিতে আমি দ্বিধাবোধ করি, কারণ আমি ভয় পাই এটা আমার আস্ফালন না হয়ে যায়, নিজের ঢোল নিজে বাজানোর মতো না হয়ে যায়। এ আমার উদ্দেশ্য নয়। উদাহরণ হিসেবে আমি শুধুমাত্র সত্য ও সাধারণ কিছু ঘটনার সংখ্যাসূচক ও ক্রমিক দৃষ্টান্ত ব্যবহার করি। আমি উদাহরণগুলো ব্যবহার করি কারণ আপনারাও যেন বুঝতে পারেন যে ব্যাপারটা অনেক সহজ। আপনি আর্থিক বুদ্ধিমত্তার 4টি স্তম্ভের সাথে যত বেশি পরিচিত হবেন, আপনার কাছে এসব আরও তত বেশি সহজ হয়ে উঠবে। আমার আর্থিক বৃদ্ধি ঘটাতে আমি ব্যক্তিগতভাবে 2টা বাহনকে ব্যবহার করেছিলাম, রিয়েল এস্টেট এবং স্টক। আমার ভিত গড়তে আমি রিয়েল এস্টেটকে ব্যবহার করেছিলাম। দিনে দিনে আমার সম্পত্তি থেকে ক্যাশ ফ্লো হয় এবং মাঝে মাঝে অন্যগুলোর দামও বাড়তে থাকে। দ্রুত বৃদ্ধির জন্য আমি ছোট স্টকগুলোকে কাজে লাগিয়েছিলাম। আমি নিজে যা করি আপনারাও তাই করবেন। আমি নিজে যা করি আপনারাও তাই করবেন আমি সে কথা বলছি না। উদাহরণ তো শুধুমাত্র উদাহরণই। যদি সুযোগটা খুবই জটিল হয় এবং আমি যদি বিনিয়োগটা সম্পর্কে না জানি তাহলে আমি তা থেকে বিরত থাকি। এখানে সবকিছুর মূলে রয়েছে সাধারণ গণিত ও সাধারণ জ্ঞান, আর্থিকভাবে উন্নতি করার জন্য যা খুবই প্রয়োজন। উদাহরণগুলো ব্যবহার করার এখানে 5টি কারণ রয়েছে। 1, মানুষকে আরও বেশি শিখতে অনুপ্রাণিত করার জন্য। 2, মানুষকে জানানোর জন্য যে যদি ভিত মজবুত থাকে তাহলে ব্যাপারটা সহজ। 3, যে কেউ বিশাল সম্পদের অধিকারী হতে পারেন সেটা দেখানোর জন্য। 4, আপনার লক্ষ্য অর্জনের লক্ষ লক্ষ উপায় আছে সেটা দেখানোর জন্য। 5, এটা রকেট বিজ্ঞান নয় সেটা দেখানোর জন্য।
1989 সালে পোল্যান্ডের অরেগনের আশেপাশে এলাকায় আমি জগিং করতাম। ছোট ছোট জিঞ্জার ব্রেড বাড়ির একটা শহরতলি এলাকা ছিল এটা। বাড়িগুলো ছোট ও বেশ সুন্দর ছিল। আমি সব সময় ভাবতাম, এই বুঝি আমি এখন দেখব যে ছোট রেড রাইডিং হুড লাফিয়ে বের হয়ে এসে তার দাদির বাড়ির পথ ধরে হাঁটতে থাকবে। সেখানে চারপাশে বিক্রয় করা হবে লেখা বোর্ড দেখতাম। কাঠের বাজার তখন মারাত্মক, স্টক মার্কেট মাত্র ধ্বংস হয়েছে এবং অর্থনীতি ছিল হতাশাজনক। এক রাস্তার পাশে আমি লক্ষ্য করলাম অনেকদিন থেকে বিক্রয় করা হবে একটি বোর্ড ঝুলছে। বোর্ডটাকে পুরাতন মনে হয়েছিল। এর পাশ দিয়ে জগিং করতে গিয়ে একদিন বাড়ির মালিকের সাথে আমার দেখা হয়ে গেল। তাকে খুব সমস্যাগ্রস্ত দেখাচ্ছিল। আপনি আপনার বাড়ির জন্য কত দাবি করছেন? আমি জিজ্ঞেস করলাম। মালিক আমার দিকে ফিরে দুর্বলভাবে হাসলেন। তারপর তিনি বললেন, আমাকে একটা প্রস্তাব করুন। 1 বছরের বেশি সময় ধরে বাড়িটা বিক্রির জন্য পড়ে আছে, কেউ দেখতে পর্যন্ত আসে না। আমি বললাম, আমি দেখব। আধ ঘন্টা পর তিনি যত চেয়েছিলেন তার চেয়ে $20,000 কমে আমি বাড়িটা কিনে নিয়েছিলাম। ছোট ছোট 2টা বেডরুম সহ সুন্দর একটা বাড়ি ছিল এটা। সবগুলো জানালা জিঞ্জার ব্রেডে সুবিন্যস্ত ছিল। বাড়িটার রং হালকা নীল ছিল। নির্মিত হয়েছে 1930 সালে। আর এই কথাটা লেখা ছিল ধূসর রং দিয়ে। ভেতরে খুব সুন্দর পাথরের ফায়ারপ্লেস ছিল। আর 2টা বেডরুম তো ছিলই। ভাড়া দেওয়ার জন্য এটা একটা আদর্শ বাড়ি ছিল। $45,000 বাড়িটার জন্য আমি মালিককে $5,000 অগ্রিম দিয়েছিলাম। কেউ কিনতে চায়নি কথাটা বাদ দিয়ে চিন্তা করলে আসলে বাড়িটার প্রকৃত মূল্য হয় $65,000। 1 সপ্তাহের মধ্যে মালিক চলে গেলেন। মুক্ত হতে পেরে তিনি খুশি ছিলেন। এরপর আমার প্রথম ভাড়াটাও চলে এসেছিল, যিনি ছিলেন স্থানীয় একটি কলেজের প্রফেসর। মর্টগেজ দেওয়ার পর খরচাদি ও ব্যবস্থাপনা ফি পরিশোধ করার পরে প্রতি মাসে $40 কিছু কম আমি পকেটে রাখতে পেরেছিলাম। তবু এটা উত্তেজনাকর তেমন কিছু নয়। 1 বছর পর অরেগনের হতাশাজনক রিয়েল এস্টেটের বাজার আবার উঠে দাঁড়াতে শুরু করলো। ক্যালিফোর্নিয়ার বিনিয়োগকারীরা তখন তাদের ক্রমবর্ধমান রিয়েল এস্টেট থেকে প্রচুর টাকা বানাচ্ছিল। তারা তখন আরও উত্তরে এসে অরেগন ও ওয়াশিংটনের দিকে কিনতে লাগলো। আমি ওই ছোট বাড়িটা $95,000 ক্যালিফোর্নিয়ার এক তরুণ দম্পতির কাছে বিক্রি করেছিলাম। তারা ভেবেছিল তারা লাভজনক সত্ত্ব পেয়েছে। আমার মূলধনের ওপর লাভ হয়েছিল $40,000। 1031 ধারা মতে মূলধনের লাভ বিনিয়োগ দেখিয়ে আমি ট্যাক্স দেওয়া থেকে বিরত থাকলাম। টাকাটা একটি স্থানে সুরক্ষিত করার জন্য আমি আবার কিনতে শুরু করলাম।